প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই রেনাটা পিএলসিতে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাক কান গলার ক্যান্সার, এবং নাক কান গলার ক্যান্সার নিয়ে যত কথা সেটাই আজকে আমরা বলবো। আমাদের নাক কান গলার ক্যান্সারের একটি বিশেষ মাস চলছে, সেই মাস উপলক্ষে আজকের আলোচনা, এবং এই আলোচনায় অংশগ্রহণ করতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ রশিদুন নবী, সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল, ডক্টর শরীফ আহমেদ, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল, এবং আমাদের সঙ্গে সিডনি, অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন ডক্টর ফারুক রিফাত। তিনি একজন হেডনেক সার্জন এবং সহযোগী অধ্যাপক, ওয়েস্টমেড প্রাইভেট হসপিটাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডক্টর রশিদুন নবী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে নাক কান গলার ক্যান্সার বলতে আসলে আমরা কোন কোন অঙ্গের বা কি কি ক্যান্সার এখানে হয়ে থাকে সেটা একটু জানতে চাই। আমরা নাক কান গলার সাধারণত ক্যান্সার আমরা যেটাকে বলি হেড নেক ক্যান্সার। অ্যাকচুয়ালি এটা শুরু হয়, আমাদের জিহ্বা আছে, দাঁতের মাড়ি আছে, গাম আছে, চিক আছে, তারপর জিহ্বার পিছনে আছে, মানে সব কিছু এই জায়গাগুলোতে আছে। মুখ গহ্বর ভিতরে আট্টু নামলেন ল্যারিংস আছে, যেখানে আমরা কথা বলি, ভোকাল কর্ড আছে, উপরে দিকে ন্যাজোফেরিংস আছে। তো এইসব মিলায় আসলে আমরা নাক কান গলার ক্যান্সারটা বলি, মানে মুখের ভিতরে ষড়যন্ত্র, এই এলাকাটা আমরা বলতে পারি যে এই এলাকাটা এই পুরোটাই হচ্ছে হেডনেক বা আমার নাক কান গলার ক্যান্সার অন্তর্ভুক্ত করি। আচ্ছা ডক্টর শরীফ আহমেদ, এই ক্যান্সারের প্রবণতা কেমন আমাদের দেশে? এই ক্যান্সারের কেমন হচ্ছে বা কত বেশি লোক আক্রান্ত হচ্ছেন? আচ্ছা, যেটা হচ্ছে যে নাক কান গলার ক্যান্সার বা হেডনেক ক্যান্সার, সেটা অ্যাকচুয়ালি আমাদের দেশে, মানে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চিন্তা করি সিনারিও, যে আমরা ডেভেলপিং কান্ট্রি, এটা কিন্তু ডেভেলপ কান্ট্রিতে বিভিন্ন কারণে অ্যাওয়ারনেসের কারণে এরকমই আসতেছে। হয়ে যেটা হচ্ছে যে আমাদের মতো দেশে, যেখানে আমরা যেটা হচ্ছে যে আমরা যে পান সুপারি যেটা খাই, এটা প্রবণতা অনেক বেশি। হ্যাঁ, এই জন্য আমাদের সঙ্গে এটা দিন দিন বাড়তেছে, আমরা কমাতে পারছি না। হ্যাঁ, এটা প্রিভালেন্সটা বেশ বেশি। আমরা যদি প্রথম 5টা হেডনেক ক্যান্সার মানে ক্যান্সার চিন্তা করি, বাংলাদেশে প্রথম 5টা ক্যান্সার সবচেয়ে বেশি কি হয়, এই প্রথম 5টার মধ্যে একটা হচ্ছে হেড নেক ক্যান্সার বা নাক কান গলার ক্যান্সার। জি, ডক্টর ফারুক রিফাত, আপনি অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করেন। অস্ট্রেলিয়াতে এই নাক কান গলার ক্যান্সারের প্রবণতা কেমন? জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি তিনো কন্টিনেন্টে প্র্যাকটিস করেছি। অবভিয়াসলি আই এম প্র্যাকটিসিং অস্ট্রেলিয়াতে এখন। I've been in UK, Cambridge আমি প্র্যাকটিস করেছিলাম, and I've been in the US. More or less সব ওয়েস্টার্ন কান্ট্রিতে I can tell you it's মোটামুটি একই রকম। যেটা আপনার প্রিভিয়াস গেস্ট বলেছে, that in developing countries most of the cancers actually smoking and pan and সুপারি এগুলি থেকে হয়, but actually western countryতে এগুলি over time অনেক reduced হয়ে গেছে. We don't see that much smoking related cancers. Amader ekhane the reason why head and neck cancers have really gone up goto maybe 10 bochore is actually because of a new type of cancer jeta bolte paren related to papillomavirus. Now papillomavirus related head and neck cancer is a social disease, and fortunately Asia te, because amader society ekhono is more or less conservative and আমাদের ওই টাইপ অফ সোশ্যাল প্র্যাকটিসেস নাই, প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার এখন পর্যন্ত at least international science doesn't support that. এশিয়াতে you're seeing it too, but western countryতে আমি বলবো যে আমাদের smoking related cancers versus papilloma virus related cancers যদি আপনি compare করেন, it's almost 5-1. So, and interestingly it is more common in non-smokers, more common in females, and more common in younger patients. So traditionally আমরা বলতাম that head and neck cancer is a poor man's disease, often গরিব মানুষ, smokers and elderly, but actually over time this is changing. এখন it is a western country that is a cancer increasingly in young patients, increasingly in non-smokers. Main research at the University of Sydney is actually on this because এটার বিভিন্ন নতুন নতুন ট্রিটমেন্ট আছে, both radiation related যেটা আমার colleague who are guests today বলতে পারবে, as well as related to surgery. The only other thing that I add korbo amader first guest naak kan golar cancer modde, actually you should generally also include thyroid cancer. Now thyroid cancer obviously is an overlap, ENT or a general surgeon or a surgical oncologist or, but it is broadly under head and neck cancer, and increasingly most part of the world এখন এটা ENT এর আন্ডারে চলে আসছে। অনেক ধন্যবাদ ডক্টর রশিদুন নবী। আপনার কাছে একটু ফিরি, সেটা হচ্ছে যে
আমরা বুঝতে পারছি যে হেড নেক ক্যান্সার বা নাক কান গলার যে ক্যান্সারগুলো এগুলো খুব বাড়ছে এবং বাংলাদেশে তো আসলে অনেক বেশি, এবং যেটা ডক্টর শরীফ আহমেদ বলছিলেন যে এটা বাংলাদেশের প্রধান যে 5টি ক্যান্সার যেটা সবচেয়ে বেশি হচ্ছে তার মধ্যে একটি। এবার আমি আপনাকে জানতে চাই যে রিস্ক ফ্যাক্টর বা কি কি কারণে এই ক্যান্সারটা হতে পারে সেটার কিছুটা ধারণা আপনাদের আলোচনাতে এসছে। আমি আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে চাই যে নাক কান গলার ক্যান্সার কি কি কারণে হতে পারে বা কোন কোন কাজ করলে নাক কান গলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। যেমন আমাদের বাংলাদেশে যেটা খুব কমন সেটা হচ্ছে ধূমপান, তারপর আমাদের সোশ্যাল হ্যাবিট, পান, সাদা পাতা, জর্দা, চুন, গুল, খৈনি, এই বিশেষ করে সাদা পাতা, গ্রাম দেশে আপনি দেখবেন সাদা পাতা মুখে সবসময় মহিলারা দিয়েই রাখছে। তো এই কতগুলো খুব কমন জিনিস। যেমন অ্যালকোহল আমাদের দেশে খায় না, সেই জন্য খুব একটা অ্যালকোহল নিয়ে আমি আলোচনা করছি না, ওটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হতে পারে, কিন্তু আমাদের এগুলো হচ্ছে একদম কমন ফ্যাক্টর যেগুলো একদম আমাদের সব সোশ্যাল হ্যাবিট, সবাই খাচ্ছে, সেই জন্য আমাদের আমাদের হিউম্যান প্যাপিলোমা যে ভাইরাস যে আছে সেটা আমরা এতটা ডিটেকশন করতে পারি না, এখন আমাদের ওই ফ্যাসিলিটি নাই, কিন্তু ওটা যদিও আমি কমই ধরি, কিন্তু এই সমস্ত জিনিসের জন্য আমাদের পুরো হেড নেক ক্যান্সারটা সাংঘাতিক এখন, আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। অভ্যাসগুলো পরিবর্তন না করলে এগুলো থাকবেই। ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো নাই বলে এইসব জিনিস নাই। একটু আগে আমাদের ডক্টর বললেন অস্ট্রেলিয়া থেকে যে ওখানে অনেক কম, কেন? কারণটা হচ্ছে এটাই, ওদের অভ্যাসগুলো নেই। জি ডক্টর শরীফ, কিন্তু আমরা সবাই জানছি যে এইটাতে ক্যান্সার হতে পারে, বিশেষ করে মুখ গলার ক্যান্সার, কিন্তু অভ্যাস পরিবর্তন হচ্ছে না কেন, কিংবা অভ্যাস পরিবর্তনের জন্য যে প্রচেষ্টাটা সেটা কি অ্যাডিকুয়েট কিনা? আচ্ছা, আমাদের দেশে আমি একটু ডক্টর রশিদুল নবী আন্ডার মানে ওই কথা সূত্রেই বলি যে আমাদের দেশে যদি আমরা কারণ চিন্তা করি, প্রধান কারণ কিন্তু অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে স্মোকিং আর সেকেন্ড কারণ হচ্ছে সাবস্টিটিউট, মানে হচ্ছে আমরা পান সুপারি যেটা মুখে খাচ্ছি, মানে চুইং টোবাকো বেসিক্যালি, হ্যাঁ, বা আমরা ব্যাটেল কুইট বলি যে সব একসাথে মেশা পান সুপারি জর্দা সাদা পাতা চুন। তো এইটা অ্যাকচুয়ালি কোন শ্রেণীর লোকরা বেশি ইউজ করে? লোয়ার সোশ্যাল ইকোনমিক পার্সন, যাদের শিক্ষার কম, পারসেপশন কম। তো আমরা এরকম কোনো ন্যাশনাল পলিসি তৈরি করতে পারি নাই যার দ্বারা ওই শ্রেণীর লোককে আমরা উদ্বুদ্ধ করতে পারবো যে আপনারা পান খেয়েন না। যে আমরা যখন আপনার বাবা পান খাচ্ছেন কেন, তখন তো স্যার সারা জীবন খেয়ে আসছি, সবাই খাচ্ছে, মা চাচিরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। এই যে মিথ, এই যে ট্রেডিশন, এই ট্রেডিশনটাকে চেঞ্জ করা সবচেয়ে বেশি দরকার। যে আমাদের দেশে যদি মেল ফিমেলদের কথা চিন্তা করি, ফিমেলদের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার আসে বাক্কাল মিকোসা, মানে গালের চামড়া, আর হচ্ছে জিব্বা, যার একমাত্র কারণই হচ্ছে সারাদিন তারা যেটা বললো যে গোলবাত মুখের ভিতরে দিয়েই রাখে, ওখানে ক্রনিক আলসার ইনফ্লামেশন হতে হতে ওখানে বিশেষ ক্যান্সার নিয়ে আসে। এবং কি হয়, এরা আসে অনেক লেটে, কেউ কেউ বলে না, মনে করো যে রেগুলার আলসার আছে ওটাই বোধহয় একটু বাড়ছে কমছে, যেন আমরা একদম গুরুত্বই দিচ্ছে না হয়ে যাওয়ার পরেও। হ্যাঁ, এবং ওই যে বললো যে কেন হচ্ছে না, আমাদের একটা ন্যাশনাল পলিসি দরকার ফর দ্য টার্গেট পিপল। আমি আপনি জানি যে না এটা রিস্ক, কিন্তু আমার ওই সোশ্যাল ক্লাসটা জানে না যে ওটা তার জন্য রিস্ক। তার মানে আমরা সঠিকভাবে তাদের কাছে এই তথ্যটা পৌঁছে দিতে পারছি না, কিন্তু সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। জি ডক্টর ফারুক রিফাত, আপনি শুনছিলেন আমাদের আলোচনা নিশ্চয়ই। জি আপনার কাছে মানে আপনি যদি এই বিষয়ে কিছু অ্যাড করতে চান রিগার্ডিং রিস্ক ফ্যাক্টর। No, I completely agree. I mean, সবচেয়ে বড় risk factor is smoking, chewing tobacco, যেটা আমাদের guest already has told us before, and pan supari. Actually, at the end of the day, any caustic agent যখন মুখের মধ্যে দেওয়া হয়, সেটার মধ্যে chronic irritation হয়। তো তখন মুখের লাইনিং টিস্যুটার মধ্যে যখন chronic irritation হয়, you develop ulcers, বা ঘাও হয়ে যায়, and then eventually যখন এটা heal না হয়, একটা cancerous transformation হয় সেলসের মধ্যে, and that's how you get it. And like I said before, দুইটা broad category আছে, একটা হচ্ছে smoking and alcohol related, second হচ্ছে papilloma related, but final outcome is the same. যেভাবে রোগীরা present করে to you with an ulcer in the mouth, a lump in the mouth, গলাতে lump, এরকম জিনিস, voice change, খাওয়া দাওয়াতে অসুবিধা হয়, that's the generally এগুলি symptom হয় usually. বাকি সবকিছু এক্স্যাক্টলি অ্যাজ প্রিভিয়াস গেস্টরা বলেছে। জি, এবার আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে নাক কান গলার ক্যান্সারের রোগীরা আসলে কি কি ধরনের লক্ষণ নিয়ে আসেন, বা কি কি লক্ষণ হলে আমরা বুঝবো যে আমার হয়তো নাক কান গলার ক্যান্সার হচ্ছে?
দেখেন, ইট ডিপেন্ডস লার্জলি। নাক কান গলার ক্যান্সারগুলো ইজ এ ব্রড এরিয়া, যদিও একটা নর্মাল ডাক্তার বা একটা নর্মাল মানুষের কাছে মনে হয় দ্যাট ইটস ওয়ান এরিয়া, বাট অ্যাকচুয়ালি আমরা যারা আপনি তুই গেস্ট মাইসেলফ, আমরা যারা এই জায়গাগুলোকে প্র্যাকটিস করি ইন দিস এরিয়া, আমাদের জন্য আমরা এগুলিকে বলি বিভিন্ন সাবসাইটস। এখন রুগীর সিমটম ডিপেন্ড করে কোন সাবসাইটে তার ক্যান্সারটা হয়। এখন যদি মুখের ক্যান্সার হয়, মাউথ ক্যান্সার যেটা আমরা বলি, সেটাতে মোস্টলি আলসার হয় বা স্যালাইভার সাথে রক্ত পড়ে, বা জিহ্বায় বা গালে ব্যথা করে, পেইন, আলসারেশন বা হোয়াইট প্যাচেস যেটা হয় মুখের মধ্যে, গালের মধ্যে বিভিন্ন জায়গায় ডিফারেন্ট স্পটসে হোয়াইট প্যাচেস হয়। এটাকে আমরা বলি লিউকোপ্লেকিয়া। এই হোয়াইট প্যাচেসগুলো যখন না রিজলভ হয় ন্যাচারালি, দ্যাট ইজ এ সাইন দ্যাট মেবি ওটার নিচে আন্ডারলাইন ক্যান্সার আছে। তো তারপরে আপনি যদি আরো পিছিয়ে যান, টু গো টু দি এরিয়াস অফ দ্য টনসিল, যেখানে আমরা টনসিল বা যেটা আমরা জিহ্বার পিছের জায়গা বলি, বেস অফ টাং, ওখানে হয় ইউজুয়ালি ব্যথা, ইউজুয়ালি এক সাইডে টনসিল ব্যথা বা কানে ব্যথা যখন রিফার্ড হয় নার্ভসের থ্রুতে টুয়ার্ডস দ্য ইয়ার। সেম থিং, ইউ মাইট গেট স্যালাইভার সাথে রক্ত দেখা যায় সামটাইমস। সো অ্যাজ ইউ গো ডাউন দ্য থ্রোট, সিমটমস আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। অ্যাজ ইউ গো ফার্দার ডাউন, যেখানে আমরা ফ্যারিংস বলি বা ল্যারিংস বলি, ওখানে হয় যে খাওয়া দাওয়াতে অসুবিধা হয়। মানুষ যখন সলিড খাওয়া খায়, দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু সোয়ালো। অনেক সময় মানুষ লিকুইড ডায়েটে ট্রান্সফর্ম করে যায় ওভার টাইম, ওয়েট লস হয়, ভয়েস চেঞ্জ হয়ে যায়। শর্ট টার্ম হতে পারে, বাট লং টার্ম ভয়েস চেঞ্জ যখন আপনার স্মোকিং হিস্ট্রি আছে, দ্যাট কুড বি এ ভোকাল কর্ড ক্যান্সার। সো সিমটমগুলো ডিপেন্ড করে অন কোন সাবসাইটে আপনার ক্যান্সারটা গ্রো করছে, অ্যান্ড সো ইউ ক্যান ওয়ার্ক ইউর ওয়ে ফ্রম দ্য মাউথ, back of the mouth, all the way down to the throat. জি, অনেক ধন্যবাদ। ডক্টর রশিদুন নবী, আপনি যদি কিছু যোগ করতে চান এর সাথে। হ্যাঁ, ঠিক আছে। উনি যেটা বলেছেন আসলে এক একটা অনুযায়ী এক একটা দেখায়। যেমন ধরেন, যদি আমরা খুব কমন আমাদের ল্যারিংসের ক্যান্সার হয় বা ভোকাল কোডে ক্যান্সার হয়, এই ক্যান্সার প্রথম হচ্ছে তার গলার ভেঙে যাবে, গলার স্বর ভেঙে যাবে। এখন আমরা যখন ক্যাম্পেইন করি ক্যান্সারে, আমাদের ক্যান্সার সোসাইটি, তখন একটা বলাই আছে যে ভাঙা কণ্ঠস্বর, এটা নিয়ে যদি কেউ 15 দিন এক্সিস্ট করে, এখন ভাঙা কণ্ঠস্বর তো ঠান্ডা লাগলেও হয়, কিন্তু যদি 15 দিনের বেশি হয় তাহলে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিতেই হবে। তবে আমরা বলি ন্যাগিং ভয়েস, মানে একদম হাসের মধ্যে এরকম করে আমরা পেশেন্ট কিন্তু এটাই প্রেজেন্ট করে। এখন কথা, এগুলো খুব কমন জিনিস। এই জন্য আমার যে জিনিসটা খুব কষ্ট লাগে, সেটা আমরা যখন পেশেন্ট দেখি, কালকে একদম পেশেন্ট দেখলাম, সিম্পল একটা চিকে একটা আলসারেশন ছিল এবং এটা T1 স্টেজে ছিল। সে এটাকে পালতে 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 এমন অবস্থা করেছে, এখানে এত বড় লিম্ফ নোড ডেভেলপ করলো এবং আলটিমেটলি এটা সাইনাস হয়ে গিয়েছে। এটা শরীফও দেখেছে আমার সঙ্গে। তো একটা সিম্পল জিনিস আমরা কি করি, এই জিনিসটা আমার ডাক্তারের কাছে যাই না, কারণ অবহেলার কারণে এটা বেড়ে যাচ্ছে। অবহেলা মানে কি, এটা তো মুখের মধ্যে সব দেখা যাচ্ছে, যখন গলার ভিতরে হচ্ছে তখনও স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা সিম্পল একটা, এখানে তো এক্সপোজ, এটা তো ইজিলি দেখা যায়, কিন্তু আমাদের পেশেন্টরা এই জিনিসগুলো করে না। এবং আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো, আমি যখন বিদেশে কাজ করতাম তখন ওখানে দেখতাম যে 70% আর্লি স্টেজে আসতো, আর আমাদের ঠিক উল্টা, 70% স্টিল নাও। আমি যখন অনক্লুজ হলাম 30 বছর আগে, তখনও যা সিনারিও ছিল এখনও তাই, কোনো এটা পরিবর্তন নাই আসলে। তার মানে আমাদের রোগীরা অনেক দেরি করে আসছেন বলে হয়তো বেশি ভুগছেন। ডক্টর শরীফ আহমেদ, এই যে রোগগুলো নিয়ে আপনি যে লক্ষণগুলো আলোচনা হলো এতক্ষণ, এই লক্ষণগুলো নিয়ে যখন কোনো রোগী আসেন তখন কিভাবে আসলে নির্ধারিত হয় যে তার ক্যান্সার হয়েছে? কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা করে থাকেন? এটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে লক্ষণগুলো যেমন ওই যে সাইট স্পেসিফিক, যেই জায়গার আমরা হেড নেক বলে তো অনেক বড় একটা এরিয়া, সেটা আমরা বুঝতে পারলাম যে অনেক জায়গায় আলাদা আলাদা তাদের লক্ষণ থেকে আমরা লক্ষণ এসে কোথায় হতে পারে সেটা চিন্তা করে তখন আমরা আগে যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। আর ডায়াগনোসিস মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কিভাবে দুটো জিনিস, একটা হচ্ছে টিস্যু ডায়াগনোসিস, এবং টিস্যু ডায়াগনোসিস পর হচ্ছে তার বিস্তৃতি ক্যান্সারে স্টেজিং, যেটাকে আমরা স্টেজিং ওয়ার্কআপ বলি। তো টিস্যু ডায়াগনোসিস যদি আমার জিহ্বায় হয়, আমরা 5 বায়োপসি নিতে পারি। হ্যাঁ, যদি পেশেন্ট যদি লিফ নোড নিয়ে প্রেজেন্ট করে, বেজ অফ দ্য টাঙে থাকে, অনেক সময় থাকতে টাফ হয়ে যায় বায়োপসি নেওয়া, হ্যাঁ, বা ফেরিংস থাকে, ল্যারিংস থাকে, আমরা এখান থেকে বায়োপসি নিই। ইট ক্যান বি ফাইবার অপটিক বায়োপসি, হ্যাঁ, ডিএল বায়োপসি, ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক বায়োপসি হতে পারে।
হ্যাঁ, বা ইজিলি অ্যাভেলেবল যদি বিশাল নেক নোট থেকে যদি নেজোফোনিক নিয়েছে পেন নেজো এন্ডোস্কোপি করে ওখান থেকে বায়োপসি নেওয়া, সাথে সাথে হচ্ছে যে পরবর্তী স্টেজ থেকে বায়োপসিতে যদি প্রুভ হয় যে এই রোগীর ক্যান্সার আছে, তখন আমাদের থাকে তখন আমরা স্টেজিং ওয়ার্কআপে যাই। স্টেজিং ওয়ার্কআপের হেড নেক ক্যান্সার যদি আমরা চিন্তা করি ক্লিনিক্যালি, যদি আমরা মনে করি যে যা T2 বা মানে সাইজ ছোট, খুব বড় হয় নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি লোকাল সিটি স্ক্যান এবং প্রয়োজন মধ্যে MRI দুটা মোডালিটি ইউজ করি। টাঙ্গের ক্ষেত্রে যেমন MRI খুব ভালো ভিশন দেয়, হ্যাঁ, স্প্রেডের জন্য। আবার সিটি স্ক্যান যেমন হচ্ছে লেরিংস ফ্যান্সি সিটি স্ক্যান ভালো ভিশন দেয়, হ্যাঁ। তো আমরা পরবর্তীতে সিটি স্ক্যান বা ইমেজিং করি। আর কিছু কিছু ক্ষেত্রে লং স্ট্যান্ডিং হিস্ট্রি যদি থাকে, লোকালি ভেরি অ্যাডভান্স ক্যান্সার থাকে, সেক্ষেত্রে যেমন আধুনিক মডালিটির ইমেজিং যেটা আমরা পেট সিটি স্ক্যান, সেটাও আমরা করতে পারি। বেসিক্যালি হচ্ছে দুটো, একটা হচ্ছে টিস্যু ডায়াগনোসিস এবং সেকেন্ড হচ্ছে ক্যান্সারের রোগের বিস্তৃতি বোঝা। এই দুটোর জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করি বেসিক্যালি। জি, অনেক ধন্যবাদ ডক্টর ফারুক রিফাত। আপনি তো অস্ট্রেলিয়াতে কাজ করেন, আপনারা আসলে এই রোগ নির্ণয়ের জন্য কোনো আধুনিক পদ্ধতি ব্যবহার করেন কিনা? না, দেখেন আমাদের যে প্রসেসটা এক্স্যাক্টলি সিমিলার টু আপনার যে প্রিভিয়াস গেস্ট বললো। লুক, প্রথম স্টেজে ইউ নিড টু গেট এ টিস্যু ডায়াগনোসিস। সো সেটা আপনি যেই সাইটে ক্যান্সারটা ধরা পড়েছে সেখান থেকে বায়োপসি করে নিতে পারেন। সেটা অনেক সময় ক্লিনিকে করা যায় যদি এটা ইজিলি অ্যাক্সেসিবল হয়, না হলে ইউ মাইট নিড টু অপারেটিং থিয়েটারে করা লাগে উইথ এন্ডোস্কোপস, যেটা মোস্টলি ENTরা করে। আদারওয়াইজ অনেক রুগীদের অলরেডি গলার মধ্যে লিম্ফ নোড আছে। সো যদি ওরকম অ্যাডভান্স স্টেজে হয়ে যায় দ্যাট লিম্ফ নোড অলরেডি বাইরে থেকে ফিল করা যায় বা দেখা যায়, তখন আমরা ফাইনাল বায়োপসি করতে পারি, আল্ট্রাসাউন্ড বা সিটি গাইডেড। তাহলে আমরা ওই রুগীটার জন্য জেনারেল অ্যানেস্থেটিক ওই স্টেজে দেওয়াটা অ্যাভয়েড করা যায়, বিকজ ইউ ক্যান টেক দ্য বায়োপসি ফ্রম দ্য লিম্ফ নোড। তারপরে আমাদের যে প্রসেসটা হচ্ছে যে আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড বসে, অ্যান্ড অল ক্যান্সার পেশেন্টস এখানে মোরলেস লেজিসলেটেড আপনি বলতে পারেন যে কোনো একটা ডাক্তার ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করতে পারে না। যেমন আমি যদি আমার ইউনিভার্সিটি ক্লিনিকে একটা মাউথ ক্যান্সার দেখি বা একটা ল্যারিংস ক্যান্সার দেখি, আমি যা ইচ্ছা তা করতে পারবো না, আই কান্ট ডু দ্যাট। সো আমরা এভরি উইক, ওয়ান্স এ উইক একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড বসে, যেখানে আমাদের এই এরকম রেডিয়েশন অনকোলজি কলিগস লাইক আমাদের দুইটা গেস্ট টুডে, রেডিয়েশন অনকোলজি, ENT সার্জনস, মেডিকেল অনকোলজি আর অ্যালাইড হেলথ, স্পিচ প্যাথোলজি, এরা সবাই মিলে যে মেইন রিফারিং ডাক্তার, which could be me, which could be one of the radiation oncologists, যার ডাক্তার সেই পেশেন্টের হিস্ট্রিটা বলে, তার এক্সামিনেশন ফাইন্ডিংটা কী ছিল, বিকজ রুগী তো আসে না, ডাক্তাররা বসে। তারপরে আমাদের স্ক্রিনে রেডিওলজিস্ট আর প্যাথোলজিস্টরা রেডিওলজিটা রিভিউ করায় যে স্ক্যানে এটা দেখা যায়, এটা দেখা যায়, সো অন। And then আমরা একটা consensus decision reach করি that this patient has stage 1 or stage 2, T1, যেমন T stage আছে, N stage আছে, and then we decide যে এই পেশেন্টের জন্য what would be the best treatment. And সেটা হয় যে আপনি আমাদের প্রিভিয়াস গেস্ট বললো যে biopsy, radiological imaging, PET CT, যেটা appropriate for the patient. And তারপরে we make a decision as to whether এই রোগীটাকে they should get what আমরা যেটা বলি single modality treatment, মানে কোনো একটা ট্রিটমেন্ট, whether that is radiation alone, surgery alone, অথবা multimodal treatment যখন disease is a little bit more advanced. So it's all a teamwork. Multimodal treatment হয়, it could be surgery plus radiation, surgery plus radiation plus chemotherapy, triple modality যেটা বলে। And then যে রিফারিং ডাক্তারটা সে রোগীটার কাছে যায় after that, and আমরা তাকে কমিউনিকেট করি that this is the finding, যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড এটা রেকমেন্ড করেছে, and this should be the next step. জি, আমি ডক্টর ফারুক রিফাত আপনার কাছেই ফিরবো, যেহেতু আপনি একজন হেড নেক সার্জন এবং সার্জারি খুব গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই বা অনেক রোগীর জন্যই নাক কান গলা ক্যান্সারে। এটার জন্য কি কি ধরনের সার্জারি আপনারা করে থাকেন এবং সেটার আধুনিক কোনো সার্জারি আপনাদের নতুন করে করছেন কিনা আপনারা? জি জি, সো আমরা যদি ক্যান্সারগুলোকে দেখি, যখন when we see the patient, তখন আমাদেরকে ডিসাইড করতে হয় যে এটা কি আর্লি স্টেজ ডিজিজ নাকি এটা লেট স্টেজ ডিজিজ, কারণ সার্জারির অ্যাপ্রোচ ইজ আ লিটল বিট ডিফারেন্ট। যদি আর্লি স্টেজ ডিজিজ হয়, নর্মালি আমরা চাচ্ছি সিঙ্গেল মোডালিটি ট্রিটমেন্ট, কারণ রুগীর সাইড এফেক্ট লং টার্ম কম হবে। সো দ্যাট মিনস সার্জারি অ্যালোন। তো যখন আপনি সার্জারি অ্যালোন করেন আর্লি স্টেজ ডিজিজ, সেটার জন্য বেসিক্যালি দুইটাই অ্যাপ্রোচ আছে নাওয়াডেজ। একটা হচ্ছে লেজার সার্জারি, যেটা আমরা ল্যারিংস ক্যান্সারের জন্য অনেক বছর ধরে ইউজ করতেছি, মোরলেস
20 years, and our experience is one of the highest in the world. A larynx cancer transoral laser surgery যেটা আমরা বলি, সো মাইক্রোস্কোপ দিয়ে ভোকাল কোর্ডটাকে এক্সপোজ করা অ্যান্ড লেজার দিয়ে এটা রিমুভ করা, অ্যান্ড আপনি যদি মার্জিনস, যেটা আমরা বলি মার্জিন মানে ক্যান্সার আর নর্মাল টিস্যুর মধ্যে যদি আপনি একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারেন, তাহলে দ্যাট পেশেন্ট মে নট নিড রেডিওথেরাপি। নাও অনেক সময় ইভেন অ্যাজ আ সার্জন আমি রোগীদেরকে রেডিয়েশন থেরাপির জন্য পাঠাই, বিকজ অনেক সময় ভোকাল কর্ডের যে লোকেশনটা, ওদের ভয়েস আউটকামটা সার্জারি থেকে ওয়ার্স হবে। সো ইটস অল অ্যাবাউট এ টিম ওয়ার্ক এই জিনিসগুলোর জন্য। সো লেজার ইজ ওয়ান অ্যাপ্রোচ। আর যেটা গত 10 বছরে ওর মোরালেস 5 বছরে ইন মাচ লার্জার ভলিউম, যেটা হচ্ছে ট্রান্সওরাল রোবোটিক সার্জারি। And again, আমি এটা one of the biggest surgeons in terms of numbers and experience এটাতে। এটা হচ্ছে using a robot, basically robot মানে, বাট মুখের মধ্যে there are বিভিন্ন জায়গা আছে যেখানে হিউম্যান হাত রিচ করতে পারে না, গলার পিছে, টনসিলের কোনায়, জিহ্বার পিছে, বিহাইন্ড দ্য টাং, এই জায়গাগুলোকে হিউম্যান হ্যান্ডস রিচ করতে পারে না। Which means that আপনি যদি এই জায়গাগুলোতে অপারেট করেন, you will not be able to excise, মানে ওই টিউমারটা আপনি রিমুভ করতে পারবেন না। তো তখন এই রোবট অ্যাপ্রোচটা, বিকজ রোবট গিয়ার্ড এফেক্ট আছে, সো রোবটের একটা ক্যামেরা হাই ডেফিনিশন অ্যান্ডোস্কোপ ভরা হয় মুখ দিয়ে, আর দুই সাইড থেকে জয়স্টিকের মতন আর্মস ভরা হয়। নাও এই আর্মগুলা হিউম্যান হাতের থেকে অনেক বেশি রোটেশন করতে পারে, মাল্টিপল গিয়ার অ্যাঙ্গেলে রিচ করতে পারে। So with an angled endoscope or a দুই হাতের geared effect, we can reach any corner of the head and neck. And advantage is যে আমরা ওই টিউমারটাকে locally excise করতে পারবো, and generally ওই টাইমে আমরা নেক ডিসেকশন নামের একটা অপারেশন আছে যেখানে লিম্ফ নোডগুলা যেটা ইনভলভ হয়েছে বাট হতে পারে, ওগুলিও আমরা রিমুভ করে দিই। বিকজ আর্লি স্টেজ ক্যান্সারে অনেক সময় মোস্ট অফ দি টাইম লিম্ফ নোড দেখা যায় না, বাট আমরা ওই লিম্ফ নোডগুলো রিমুভ করে দিই। এটাকে বলা হয় প্রোফিল্যাকটিক নেক ডিসেকশন, বিকজ এই রুগীগুলোর মাইক্রোস্কোপিক ডিপোজিটস হতে পারে লিম্ফ নোডে, যেটা তখনও ইমেজিংয়ে দেখা যায় না। সো এগুলিকে সেম টাইমে, আর যখন অ্যাডভান্সড ক্যান্সার হয় তখন উই হ্যাভ টু ডু ইট ইন কনজাংশন উইথ আমাদের রেডিয়েশন অনকোলজি কলিগস, যে আপনাকে বেটার এক্সপ্লেন করতে পারবে। এগুলো বলতে হয় মাল্টিমোডালিটি ট্রিটমেন্ট। তখন আমাদেরকে ওপেন সার্জারি করতে হয়। ওপেন সার্জারি হয়তো আমাদেরকে জো কাটতে হয়, এই জো বোনের হাড্ডিটা কাটতে হয়, বা ট্র্যাকিওস্টমি করতে হয়, যে গলার মধ্যে ব্রিদিং টিউব এখানে বাইরে থেকে ভরা লাগে, ল্যারিঞ্জেক্টমি করতে হয়। ওগুলিতে অ্যাকচুয়ালি এত অ্যাডভান্সমেন্ট হয়নি। অ্যাডভান্সড হেড অ্যান্ড নেক ক্যান্সারের যে অপারেশনগুলো, ইভেন আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম 25 years ago, সেই প্রসিজিয়ারগুলা, ইনফ্যাক্ট 30 years ago যখন আমি প্রথম I started MBBS, সেই প্রসিজিয়ারগুলো ওই টাইমে করা হতো। টিল টুডে ইট ইজ দ্য সেম অপারেশন। আর্লি স্টেজ ডিজিজ সবচেয়ে বেশি অ্যাডভান্সমেন্টস হয়েছে, দ্যাটস ফ্রম লেজার্স অ্যান্ড রোবোটিক্স, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ পেশেন্ট সিলেকশন, কার জন্য এই অপারেশনগুলো ইজ অ্যাপ্রোপ্রিয়েট। জি, অনেক ধন্যবাদ ডক্টর রশিদুন নবী। খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রেডিয়েশনের আমাদের এই নাক কান গলার ক্যান্সার, সেটা যদি আপনি একটু বলেন যে রেডিওথেরাপি বা অন্যান্য থেরাপির মাধ্যমে কিভাবে নাক কান গলার ক্যান্সারের চিকিৎসা করেন আপনারা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। রিফাত ভাই যে বললেন যে এই একটা সার্জারির একটা বড় ভূমিকা আছে, আমি এটা প্রথমেই বলি সার্জারির বড় ভূমিকা আছে। আগে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন পড়তাম তখন আমরা পড়তাম ভোকা করে লেজার সার্জারি, কিন্তু কখনো দেখি নেই। আচ্ছা, এটা ওয়েস্ট সেকেন্ডারি করে, কিন্তু পরীক্ষা হলে ধরতাম, আমরাও বলতাম লেজার সার্জারি। তখন তো রোবোটিক্স আসেই না কিছু একটা। তো আমরা আগে যখন চিন্তা করতাম যে হেড নেকে যে এক্সেসিবল সাইট যেগুলো দেখা যায়, সেগুলোতে ডিজিজ হলে আর্লি অবস্থায় আসুক, সার্জারি করাটা খুব ইম্পর্টেন্ট। সার্জারি ইজ এ ভেরি ডেফিনিট রোল। তারপরে সার্জারি করার পরে আমরা বিভিন্ন জিনিস দেখে তার স্টেজিং, তার কতটুকু তার একটা ভিতরে ঢুকেছে বা সেই অনুযায়ী আমরা রেডিয়েশন থেরাপি দিই। এখন আমাদের সময় যেমন ল্যারিংসে বলতো না, এটা সার্জারি করলে ভয়েস লস হয়ে যাবে, ল্যারিঞ্জেক্টমি করতে হবে, সুতরাং এইসব জায়গাতে কিন্তু আমরা রেডিয়েশনই দিতাম। সে আমাদের জিহ্বার পিছনে একদম, সেটা কিন্তু আগে রোবোটিক ছিল না, আগে এটা সার্জারি করা যেত না, সেখানে কিন্তু আমরা রেডিয়েশন থেরাপি দিতাম। ল্যারিংস তো আছে, জিহ্বার পিছনে আছেই, তারপর ন্যাজোফেরিংসও আছে। এই জায়গাগুলোতে রেডিয়েশনের রোল সাংঘাতিক ইম্পর্টেন্ট। এবং এটা আমরা এখনকার যুগে, তখন তো আগে রেডিয়েশন দিতাম, এখনকার জগতে যদি রেডিয়েশন থেরাপি দিতে হয় আমরা
স্টেজিং অনুযায়ী আমরা সঙ্গে কিন্তু প্রতি সপ্তাহে একটু কিমোথেরাপি অ্যাড করি, তাতে রেডিয়েশনের কাজটা আরও যেন ভালো হয়। বা এটা অনেকটা আগুনের সঙ্গে বাতাস দিলে যেরকম আগুন দাউ দাউ করে জ্বলে, সেরকম আমরা বলি এটা কনকারেন্ট কিমো রেডিয়েশন, এবং এটা এখন ওয়ার্ল্ডে খুব বড় প্র্যাকটিস হচ্ছে সব জায়গাতেই মোটামুটি তো এই জন্য সার্জারি করার গেলে আমি আগেই বলবো সার্জারি। এবং এখনকার দিনে যেটা রিফাত বললো যে অনেক জায়গাতে আমরা এসব সার্জারি দেখিও নাই এবং তখনকার প্র্যাকটিসও না। এখন কিন্তু এই রোবোটিক্স বা লেজারে এমন প্র্যাকটিস, এমনকি লেজার কিন্তু বাংলাদেশে আমাদের হাসপাতাল হচ্ছে, ইন্ডিয়ান হাসপাতাল লেজার সার্জারি করছে, কিন্তু এটা ওয়াইডলি এটা এখনো ওভাবে এক্সপার্ট ম্যান পাওয়ার নাই। আমি তো যেমন ভোকাল কর্ডের কথা বলি, আমাদের আগের গভর্নর ছিল বাংলাদেশ ব্যাংকের, ওনার এই ভোকাল কর্ডের লেজার সার্জারি করার পরে আমি রেডিয়েশন দিলাম, উনি প্রায় 20 বছর ডিজিজ ফ্রি। তার মানে হচ্ছে যে আসলে আপনাদের সবার কথাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে খুব দ্রুত চিকিৎসকের কাছে আসাটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটা বিদেশ হচ্ছে আমাদের এখানে। কারণ ডক্টর রিফাত যেটা বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যে তিনি আজ থেকে 30 বছর আগে অ্যাডভান্সড ক্যান্সারের যে চিকিৎসা যা ছিল এখনো কিন্তু প্রায় তাই আছে। অর্থাৎ অ্যাডভান্সড ক্যান্সার চিকিৎসায় খুব বেশি কোনো মানে বৈপ্লবিক কোনো পরিবর্তন আসলে হয়তো আসেনি। ডক্টর শরীফ আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে এবারে আমরা যদি একটু রেডিয়েশন থেকে বের হয়ে আমরা জানতে চাই যে আমরা তো রোগটা সম্পর্কে বুঝতে পারছি, রোগের যে ব্যাপকতা সেটা বুঝছি, কিন্তু এই রোগটা থেকে আমরা বেঁচে থাকতে পারি কিভাবে, কি কি পদক্ষেপ নিলে আমরা এটা থেকে যে রোগটা যাতে না হয় সেটা চেষ্টা করতে পারি? আচ্ছা, যে কোনো ক্যান্সারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রতিরোধ, মানে ক্যান্সার যাতে আমার না হয়, প্রিভেনশন। মানে শুধু ক্যান্সার না, সব ডিজিজের জন্য প্রিভেনশন ইজ দ্য মেইন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট পার্ট যদি বলতে হয়। তো এই প্রিভেনশন নিয়ে কিন্তু আমাদের যে অ্যাওয়ার নাই, এটা হচ্ছে বড় মুশকিল। যার জন্য যে বললাম না যে বাইরের দেশে 70% পেশেন্ট আছে আর্লি স্টেজে, আমাদের 70% আছে অ্যাডভান্স স্টেজে, যেক্ষেত্রে চিকিৎসাতে খুব বড় ফাংশনাল বেনিফিট আমরা পাই না। তো সেক্ষেত্রে আমাকে যে রিস্ক গ্রুপ টার্গেট করতে হবে, যে এরা রিস্ক গ্রুপে আছে, এদেরকে আমাদের জানাইতে হবে যে আমরা এই রোগটা চাইলে প্রতিরোধ করতে পারি, এই রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি, এই রোগ যাতে আমার না হয় সেটা থেকে আমরা পদক্ষেপ নিতে পারি। এই প্রতিরোধ এবং পদক্ষেপের জন্য আমাকে যেটা করতে হবে, ন্যাশনাল ওয়াইড জানাইতে হবে যে আমাকে সিগারেট খাওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, আমাকে পান খাওয়া যাবে না, সুপারি খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না। এবং আমাদের দেশে জর্দা খায় বা পান খায় হচ্ছে মহিলাদের বেশি, যে ওরা কিন্তু অনেকে সোশ্যালি কিন্তু অনেকে দেখেন না ধূমপান ভালো জিনিস না, কিন্তু ওদের মাথায় কিন্তু ওইটা নাই যে ধূমপান যে ভালো জিনিস না, একই সাথে জর্দা বা সাদা পাতা খাওয়া কিন্তু একই জিনিস। ইটস এ চুইং টোবাকো, মানে টোবাকো প্রোডাক্টই। এই ব্যাপারটাতে আমাদের অনেক কাজ করতে হবে। ধোঁয়া দিয়ে টেনে নিচ্ছেন কিংবা মুখে দিয়ে খাচ্ছেন, যেভাবেই খাই না কেন। তো এটার জন্য আমাকে প্রচুর অ্যাওয়ার করতে, এবং বললাম না যে এরা হচ্ছে লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে আসতেছে, এরা একটা পার্ট আসতেছে হচ্ছে মোস্টলি ইলিটারেট, ওরা এদের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই এই ডিজিজের ভয়াবহতা সম্বন্ধে। যার জন্য আমাকে দুইটা ক্ষেত্রে কাজ করতে, একটা হচ্ছে প্রতিরোধ, প্রাইমারি প্রিভেনশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা টার্সিয়ারি প্রিভেনশন, যেটা হচ্ছে যে আপনার রোগ হলো বা এরকম হলে আপনার আর্লি ডাক্তারের কাছে যাবেন। যে ওই যে স্যার বললো না যে ছিদ্র হয়ে গেছে তখন আসলাম ডাক্তারের কাছে, নট লাইক দ্যাট। আমার আলসার হচ্ছে, ভালো হচ্ছে না, 1 মাসে হচ্ছে, 2 মাসে হয়ে যাচ্ছে, আমার তখনই আসা উচিত, যাতে আমি সম্পূর্ণ চিকিৎসায় ভালো হয়ে যেতে পারি। এবং আর্লি ক্যান্সার কিন্তু আমরা বলি যে আর্লি ক্যান্সার ইজ কিউরেবল, 99% কিউরেবল, স্টেজ 1 স্টেজ 2 ক্যান্সার এখন, কারণ ট্রিটমেন্ট মডালিটি ইভলভিং হয়েছে। ওই যে যেটা বলো যে আমি যদি ওই ডাক্তার সাহেবের কথা আসে যে আর্লি ক্যান্সারের সার্জারিকে বিপ্লবিক পরিবর্তন হয়েছে, তো লেট ক্যান্সার কিন্তু বিপ্লব পরিবর্তন হয় নাই। সেমভাবে আর্লি ক্যান্সারের ক্ষেত্রে আমাদের রেডিয়েশন বলেন, মেডিকেল ম্যানেজমেন্ট বলে, সার্জারি সব কিছু বৈপ্লবিক পরিবর্তন আছে, কিন্তু অ্যাডভান্স ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বৈপ্লবিক পরিবর্তন হলে কম, আউটকামও খারাপ। জি, ডক্টর ফারুক রিফাত, আপনি যদি একটু বলেন যে আপনি তো একটি উন্নত দেশে কাজ করেন, তো ওখানে আসলে এই যে কমিউনিকেশনগুলো বা যোগাযোগগুলো আমাদের রোগীদের কাছে কিংবা আমাদের জনগণের কাছে পৌঁছানোর জন্য যে তাদের যে অভ্যাসগুলো পরিবর্তন করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিভাবে করা সম্ভব বা আপনাদের ওই দেশগুলোতে কিভাবে করে এই জিনিসগুলো? দেখেন, এটা অল লেভেলসে করতে হয়, এটার জন্য একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ লাগে। ওয়েস্টার্ন কান্ট্রিজে যে স্মোকিং রেটস এত কমে গেছে, ইট হ্যাজ নট হ্যাপেন্ড ওভারনাইট। এটার জন্য কোনো ম্যাজিক সলিউশন নাই। এই যে এডুকেশন ক্যাম্পেইন, যে আপনার প্রিভিয়াস গেস্টরা বললো যে প্রাইমারি প্রিভেনশন, এটার জন্য যে এডুকেশন ক্যাম্পেইন দরকার, সেটার জন্য অ্যাবসলিউট স্কুল লেভেল থেকে শুরু করতে হয়। যেই জেনারেশনটা অলরেডি এক্সপোজড হয়ে গেছে, ইউ কান্ট রিয়েলি ডু মাচ ওদের জন্য, বাট যেই আপকামিং জেনারেশনটা,
এই অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইনস, তারপরে আমাদের যে এখানে যে গভর্নমেন্ট পলিসি, অ্যান্ড বাই গভর্নমেন্ট পলিসি উই মিন ট্যাক্সেশন, অস্ট্রেলিয়াতে অ্যান্ড ইনফ্যাক্ট মোস্ট ওয়েস্টার্ন কান্ট্রিজে গভর্নমেন্ট tax on tobacco, on alcohol, গভর্নমেন্টের জন্য নাম্বার ওয়ান ইজ এ হিউজ সোর্স অফ রেভিনিউ। বাট সেকেন্ডলি, যখন আপনি একটা আইটেমের কস্ট এত হাই করে দেন, তখন যেই গ্রুপস অ্যাট রিস্ক ওরা অ্যাফোর্ড করতে পারে না। অ্যান্ড ওভার টাইম ট্যাক্সেশন, যেটা আমরা এক্সাইজ বলি, সিগারেট অ্যান্ড অ্যালকোহল এক্সাইজ, সেটা একটা সিগারেট বক্সের দাম যদি $2 হয়, ওইটার রিটেল প্রাইস আবার $10 হয়ে যায়। সো তখন কি হয় যে একটা ন্যাচারাল ডিটারেন্ট হয়ে যায়, একটা কস্ট ফ্যাক্টর হয়ে যায়, যেটার জন্য অটোমেটিক্যালি রেটস কমে যায়। সো এডুকেশন, targeted government policy against reducing smoking and alcohol, smoking specifically বাংলাদেশের জন্য smoking, and সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন on এই পান, সুপারি, চুইং টোব্যাকো। সো এডুকেশন ক্যাম্পেইন, তারপরে সিগারেট বক্সের উপরে লাং ক্যান্সারের ফটো দেওয়া হয়। সো এইগুলি টার্গেটেড অ্যাডভাইজার, আমরা বলি টার্গেটেড ডিটারেন্স, মানে একটা রুগী, একটা মানুষ লেটস সে এখন সে অ্যাফোর্ড করতে পারে সিগারেট, ইভেন ট্যাক্সের পরেও হি ক্যান অ্যাফোর্ড ইট, ও শি ক্যান অ্যাফোর্ড ইট। সে যখন সিগারেট বক্সটা কিনবে, তখন ওটার মধ্যে মাউথ ক্যান্সারের ফটোজ আছে, ওটার মধ্যে লাং ক্যান্সারের রুগীদের ফটো আছে। সো এরকম টার্গেটেড এডুকেশন হয় কি, যে ওভার টাইম একটা পপুলেশনের মধ্যে এটা ইনগ্রেইনড হয়ে যায়। সেকেন্ডলি, এই সিগারেট কোম্পানিদের থেকে কোনো স্পোর্টিং ক্যাম্পেইন, কোনো মেজর ইভেন্ট স্পন্সরশিপ অ্যালাউ করে না। আগে আমি যখন স্কুলে ছিলাম, অস্ট্রেলিয়ার মোস্ট ফেমাস ক্রিকেট সিরিজ ছিল বেনসন অ্যান্ড হেজেস, ওয়ান ডে সিরিজ হতো বেনসন অ্যান্ড হেজেস। হ্যাঁ, সবাই দেখেছে বেনসন অ্যান্ড হেজেস ওয়ান ডে ইন্টারন্যাশনালস হতো। নাও বেনসন অ্যান্ড হেজেস হ্যাজ বিন ব্যান্ড ফ্রম ডুইং দ্যাট। So because বাচ্চাদের মাইন্ড প্রোগ্রামড হয়ে যায় লুকিং এট মালব্রো সিগারেটস, লুকিং এট বেনসন অ্যান্ড হেজেস। সো এই জিনিসগুলো, আর সো এডুকেশন, government policy deterrent at many levels, at taxation level, advertising level, government legislation pass করে পার্লামেন্টে এগুলি প্রিভেন্ট করার জন্য, এগুলি ওভার টাইম কমায় দেয় জিনিসটা, and that's all you can do. জি, আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে। আমাদের আজকে আলোচনায় আমরা জানলাম যে নাক কান গলার ক্যান্সার আমাদের দেশে খুব বেশি, এবং সেটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। ডক্টর ফারুক রিফাত সিডনি অস্ট্রেলিয়া থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনপুট দিলেন। ডক্টর রশিদুন নবী, ডক্টর শরীফ আহমেদ, ডক্টর ফারুক রিফাত, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন যে নাক কান গলার ক্যান্সার একটি প্রিভেন্টেবল ক্যান্সার, এবং আমরা যদি এটা কিছু নিয়মকানুন মেনে চলি, বিশেষত পান, জর্দা, গুল, খৈনি যেটাই বলেন, এবং সিগারেট, এগুলো যদি আমরা দূরে থাকতে পারি এগুলো থেকে, তাহলে আমরা কিন্তু আসলে নাক কান গলার ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি, সেই সুযোগ আমাদের রয়েছে। তো নাক কান গলা ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বা সচেতনতা মাসে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সবাই এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন, এবং আপনাদের পরিবারে যারা এই নেশা আসক্ত আছেন বা এগুলো গ্রহণ করছেন, তাদেরকে নিষেধ করবেন তারা যেন এগুলো আর গ্রহণ না করেন। আপনারা সবাই ভালো থাকবেন এই আশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।